নিমিলিত চোখে মেলে অনিমেষ চেয়ে রইল শ্রেয়া। বারান্দায় হলুদ রঙের আলো ছড়িয়ে আছে। দমকা হাওয়ায় বাধাহীন শাড়ির আঁচল সরে গিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে কোনো হুঁশ নেই ওর। অন্দরমহলে যে বড় ঝড় উঠেছে তার নিকট বাহ্যিক অংশের এলোমেলো অবস্থা নিছক। সামনাসামনি অদূরবর্তীতে দাঁড়ানো রোষপূর্ণ চাহনি নিক্ষেপ করে রাখা ব্যক্তির দিকে চেয়ে চেয়ে কেঁপে উঠছে অন্তর। শ্রবণ গ্রন্থিতে বারবার বাজছে তুর্যর ক্রুদ্ধ মিশ্রিত সেই বাক্যগুলো। বিশেষ করে সর্বশেষ উচ্চারিত শব্দ অংশগুলো যেন গলা চেপে ধরেছে, হৃৎপিণ্ড ক্ষত করেছে খানিকটা। তবে বিষাদজনক হলেও এটাই হবার ছিল হয়তো। কেন মেনে নেবে তুর্য তাকে ছেড়ে যাওয়া, নিজের স্বার্থে পালিয়ে যাওয়া মেয়েটাকে? অহমিকা কেন ছেড়ে গিয়েছিল কারণটা ওর জানা নেই, তবে নিজ প্রয়োজন ছাড়া যায়নি নিশ্চয়ই। তাহলে তার আর অহমিকার মাঝের তফাৎ কই? তুর্য অহমিকাকে ক্ষমা করেনি, ওকে কেন করবে? অপরাধটা সমান, শাস্তি সমান হয়নি। ফিরিয়ে আনার দুটো হেতুর প্রথমটা খুব ভালোভাবে বোধগম্য হলো শ্রেয়ার। অর্ধাঙ্গিনী বলেই ও একটা সুযোগে পেয়েছে যেটা মেলেনি অহমিকার। সেই কারণের জোরেই ও দ্বিতীয়বার স্বামীর জীবনে ফিরে আসতে পেরেছে। তার মানে তুর্য ওকে সম্পূর্ণরূপে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, ক্ষমা চেয়ে নেবে ও। দোষ যেহেতু করেছে, ক্ষমা চাইতে কিসের লজ্জা? কম্পনরত কণ্ঠে বলে উঠল, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা সবচেয়ে বড় ভুল ছিল। বিয়ের পরদিন যখন শুনলাম আপনি। গলা ধরে এলো শ্রেয়ার। কষ্টের প্রখরত্ব তেজ বড্ড। কণ্ঠনালী জড়িয়ে আছে স্বামীকে পাগল বলে সম্বোধন করতে। কেউ যেন ওর বাকশক্তি কেড়ে নিয়েছে, পারবে না বলতে। দেয়াল ঘেঁষে বসে পড়ল ভেজা মেঝেতে। ছিটা বৃষ্টিতে সব ফোঁটা বেঁকে এসে ভিজিয়ে দিয়ে যায় বারান্দার অনেকখানি জায়গা। দৃষ্টি নিম্নদিকে নিবদ্ধ ওর। তুর্য দেয়াল থেকে হাত সরিয়ে এনে বারান্দায় পাতা চেয়ারে বসল। শ্রেয়ার দিকে দৃষ্টি মেলে ধরতেই বক্ষ স্পন্দন ছুটতে শুরু করে নিয়ন্ত্রণহীন, অস্বাভাবিকভাবে। শুকনো ঢোক গিলল তুর্য। তড়িঘড়ি করে চোখ সরিয়ে মাথার চুল টেনে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজের কথা সমাপ্ত করবে নাকি আমাকে বলতে দিবে? এখনও শিক্ষা দেওয়ার সূচনাটাই হলো না, আর তুমি দিন দুনিয়া ভুলে গেলে। আঁচল ঠিক করো, নইলে আমি কিন্তু ঠিক করে দিতে গেলে রেহাই পাবে না। নারীর কোমল দেহ দ্বারা পুরুষের চাহিদা মেটাতে কিন্তু ভালোবাসা লাগে না, ভালোবাসা উজাড় করে দিতে হয় নারীর মন জিততে। এই মুহূর্তে তোমার সৌন্দর্য কিন্তু আমার অস্থিরতা, হিংস্রতায় পরিণত করার চেষ্টা করছে। তুমি কি চাও? প্রেম মিশিয়েছই নাকি চাহিদা পূরণের লক্ষ্যে? শ্রেয়ার বুকটা ধক করে উঠল। প্রেম, চাহিদা, তুর্যর প্রতিনিয়ত কাছে আসা, লজ্জা দেওয়া, এসবে কি ছিল? প্রেম ছিল না? মাথাটা ধরে আছে। শাড়ির আঁচল টেনে বুকে জড়িয়ে ধাতস্থ স্বরে বলল, আমার প্রতি ভালোবাসা নেই আপনার? না থাকলে হৃদয়ের টান কেন বললেন? তুর্য ঠোঁট কামড়ে তাচ্ছিল্যের সহিত হাসে, বলল, এই হৃদয়ের টানই তো তোমাকে ফিরিয়ে আনতে বাধ্য করেছে। তার মানে কি অল্প কয়দিনের পরিচয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? এমনটা নয়। অতি সূক্ষ্ম উত্তপ্ত একটা নিঃশ্বাস খোলা আকাশপানি বিমোচন করে দিল। ঘুরে বসল শ্রেয়ার দিকে। ততক্ষণে শ্রেয়া উঠে দাঁড়িয়েছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, যেদিন জানতে পারে আমি বিবাহিত, আমার মানসিক অসুস্থতার সুযোগে পরিবার যত্নাত্নীর জন্য একটা এতিম মেয়েকে আমার বউ করে এনেছে, সারা শরীর রাগে গরম হয়ে উঠেছে, মাথায় রক্ত চেপে বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, সুস্থ হবার কয়েক মাসেও কথাটা আমার কানে পৌঁছায়নি। জানতে পারলাম চট্টগ্রাম যাবার ঠিক আগের দিন। বুঝলাম কয়েক মাসে যখন কেউ বলেনি, তার মানে বছর চলে গেলেও তা বলবে না। তাই আড়ালে আমার হারিয়ে যাওয়া বউয়ের খোঁজ চালালাম। শুধু যে বউ পালিয়েছে সেটা জেনেছি তা নয়, এটাও জেনেছি বাসর রাতে বউ আমার হাতে আহত হয়েছে। তারপরের দিন পালিয়ে গেছে মেয়েটা। অভিযান চালিয়ে প্রথমে খুঁজে বের করি সেই কাজীকে যিনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন। তার মাধ্যমে মেয়ের নাম জানতে পারি হুমায়রা তাসনিম। লোক লাগিয়ে এই নামের মেয়েটার ছবি, অন্যান্য তথ্য বের করি। ছবি পেলাম একটা ছোটবেলার, তথ্য পাইনি খুব একটা। সব কাগজ উধাও হয়ে গিয়েছিল। ঠিক উধাও হয়নি, আমার মা সরিয়ে দিয়েছিলেন। মেয়েটাকে এক নজর দেখার ইচ্ছে ছিল, সংসারের কথা ভাবিনি, কারণ স্বার্থপর মেয়েদের ঘৃণা করি আমি। মেয়েটার ছোটবেলার একটা ছবি পেলাম,
সেই ছবি কাল হয়ে দাঁড়ালো তোমার জন্য, আমার জন্যেও। আগে না দেখা বউকে দেখতে চেয়েছিলাম, তার ছোটকালের ছবি দেখে সেই ইচ্ছে দ্বিগুণ হয়ে গেল। মানুষ মস্তিষ্ক ও হৃদয়ের কথা দিয়ে চলে, কিন্তু বেশিরভাগ মানুষ তার মস্তিষ্কের চেয়ে হৃদয়ের দেয়া ইশারাকেই প্রাধান্য দেয় বেশি। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। আমি আমার বউয়ের জন্য টান অনুভব করি, তার বর্তমান মুখটা দেখার টান, তাকে নিয়ে সংসার করার টান। চট্টগ্রাম থেকে ঢাকা আসি নিজ হাতে তাকে খুঁজে বের করার জন্য। সেদিনই ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কাগজগুলো মেইল করেন স্যার চেক করার জন্য। সেখানেই একটা ছবি আর নাম দেখে আমার খোঁজার রীতি টানতে হয়। তোমার ছবি, তোমার নাম শিওর হওয়ার জন্য তোমার বাবা মার পরিবারের ব্যাপারে তথ্য বের করতে গিয়েই শুনি তোমার বাবা পাগল ছিল, তোমার মাকে খুন করেছে মানসিক ভারসাম্য হারিয়ে। অ্যাম আই রাইট? তুর্য তার দীর্ঘ কথার সমাপ্তি ঘটায় একটা প্রশ্ন রেখে। শ্রেয়া অবাক চোখে চেয়ে ছিল এতটা সময়। প্রশ্নের উত্তরে নিভৃত কণ্ঠে বলল, হ্যাঁ। তৎক্ষণাৎ কর্ণধার হয় তুর্যর তির্যক কণ্ঠস্বর। তোমার বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল। তোমার বাবা মধ্যবিত্ত ঘরের ছেলে বলে কখনো তোমার নানার পরিবার তাদের মেনে নেয়নি। বিয়ের 1 বছরের মাথায় তোমার বাবা দুর্ঘটনাজনিত কারণে মানসিক রোগী হয়। তখন তুমি গর্ভে। চাইলে কিন্তু তোমার মা তোমার পাগল বাবাকে ছেড়ে চলে যেতে পারতেন। বড় বাড়ির মেয়ে নিঃসন্দেহে অন্য কেউ বিয়ে করে ফেলত, কিন্তু কেন যায়নি বলো তো? হয়তো তোমার মা বুঝতো পরিস্থিতি মোকাবেলা না করে নিজের স্বার্থের জন্য ছেড়ে যাওয়াটা উচিত না। প্রেম ভালোবাসা এতটাই তুচ্ছ, যেই মা কখনো নিজের পাগল স্বামীকে ছেড়ে যায়নি, তার মেয়ে স্বামী পাগল জানতেই জান হাতে নিয়ে পালিয়েছে। শ্রেয়ার সর্বাঙ্গে কম্পন ছড়িয়ে পড়ল। টলমলে পায়ে তুর্যর কাছে এগিয়ে এসে কিছু বলতে চাইলে তুর্য হাত ধরে সামনের চেয়ারে বসিয়ে দিল ওকে। কাঁপছো কেন? আমি মেরেছি তোমাকে নাকি অন্যভাবে ছুঁয়েছি? মারলে আদর করলে কাঁপবে, তাছাড়া তোমার শরীরের কম্পন যেন আমার চোখে না পড়ে। আর কি বলবে সেটা আমার জানা। তুমি নিজের অতীতের কথা ভেবে ভয় পেয়ে অবুঝের মতন পালিয়েছ। দুর্বোধ্য হাসল তুর্য, কণ্ঠস্বর খাদে নামিয়ে গাঢ় করে বলল, সিরিয়াসলি? অবুঝ শব্দটা মেনে নিতে পারলাম না। শুনেছি তোমার মতেই নাকি বিয়ে হয়েছিল, তাহলে রাতারাতি মত পাল্টে গেল কেন? মত নিশ্চয়ই ভালোবেসেই দিয়েছিলে, সুখে থাকার আশায়। যখন দেখলে হাজব্যান্ড পাগল, বাবার কথা মনে করে ভয় পালালে। সেই ভয়ের পেছনেও কিন্তু তোমার স্বার্থ লুকিয়েছিল। পাগল স্বামীর সাথে সুখী হতে পারবে না, এটাই মুখ্য কারণ চলে যাওয়ার। জীবন তো একটাই, যদি অন্যের জন্য সেটা বিলিয়ে দাও তাহলে আর সুখ এলো কই? ভালো থাকার জন্য গিয়েছিলে, সুস্থ হয়ে শিক্ষা দিতে ধরে বেঁধে নিয়ে এলাম বউ। ছেড়ে যাওয়া কোনো কিছুর সলিউশন হয় না। তোমার মায়ের চরিত্রটার প্রতি সম্মান জেগেছে, আর তোমার চরিত্রটা আমাকে বিক্ষিপ্ত করেছে। তবুও তুমি খুব ভাগ্যবতী। স্বার্থপরদের আমি ঘৃণার লিস্টে রাখি, তুমি সেখানে জায়গা করতে পারলে না। আমার পরিবার তোমাকে ধোঁকা দিয়েছে বলে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছি, তবে তুমি আমার হৃদয়েরও টান। এতদিন যা যা করেছি একটু ইচ্ছে করে করেছি, জ্বালিয়ে আনন্দ পেয়েছি। বাকিটা স্বামীর দায়িত্ববোধ থেকে সবসময় করে যাব। যে আমাকে যাই বলুক, আমি নিজের মর্জিতে চলা মানুষ। কথাগুলো বলে চেয়ার ছেড়ে দ্রুত বেগে রুমে চলে গেল তুর্য। শ্রেয়া সেদিকে তাকিয়ে কাঁদতে চাইল, চক্ষু কোল জলে ভরপুর। তুর্যর একটা কথাও ফেলে দেওয়ার না। সত্যি তো, ভালো থাকার জন্যই ছেড়ে গিয়েছিল ও, কিন্তু যতক্ষণে বোঝা হলো সঠিক কাজ করেনি, ততক্ষণে মেহরিমা ওর জন্য চৌধুরী বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। এটা কখনোই বলবে না ও তুর্যকে, কখনো না। মা ছেলের মাঝে প্যাঁচ লাগিয়ে কারো পরিবার নষ্ট করার ইচ্ছে নেই তার। যার পরিবার নেই সেই বোঝে পরিবারের মর্ম। রুমে যাবে কি না যাবে না ভাবতে লাগলো শ্রেয়া। ঝড়ঝড়ে বৃষ্টির আরম্ভ হয়েছে। বসে আছে অনেকক্ষণ হবে প্রায়। তুর্য ওকে রুমে ডাকেনি, তাহলে কি জায়গা দেবে না রুমে? ধীর গতিতে হেঁটে আসলো। উকি দিয়ে দেখে বিছানার অর্ধ উদম দেহে উপুর হয়ে শুয়ে আছে তুর্য। ধবধবে ফর্সা পিঠ দেখে শ্রেয়া ঢোক গিলল। তুর্যর কথায় কষ্ট পায়নি ও, বরঞ্চ পরখ করেছে তার মনটা। অনুশোচনায় অনুতপ্ততার অনলে দগ্ধ হচ্ছে ক্ষণে ক্ষণে। এমন একটা মানুষকে ফেলে কি করে যেতে পারলো ও? কি সুন্দর করে ওর ভুলগুলো ধরিয়ে দিল, বুঝিয়ে দিল। তুর্যই সঠিক, কিন্তু বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে এটা ভেবে তুর্য ওকে ভালোবাসে না।
ভাবতেই বিষাক্ত যন্ত্রণায় ছটফট করে উঠল ভিতরটা। অগোছালো জীবনটা অবিনস্তই থেকে গেল। সারাদিনের ক্লান্তিতে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। বিছানার দিকে তাকাতেই গোলাপ রজনীগন্ধা ফুলগুলো দেখে হাহাকার ধ্বনি তোলে শ্রেয়ার বুকটা। মেঝেতে শোয়ার কথা ভাবতেই তুর্যর রাগান্বিত গম্ভীর কণ্ঠধ্বনি ভেসে আসে। এত টাকা দিয়ে বাসর ঘর সাজিয়েছি, তুমি নায়িকা সেজে মেঝেতে ঘুমানোর জন্য? তাড়াতাড়ি বিছানায় শুয়ে ঘুমিয়ে আমার ফুলের টাকা উসুল করে দাও। শ্রেয়া বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল নিষ্পলক নির্নিমেষ। একটা লোক কিছুক্ষণ আগেও কঠোর গলায় বলে, আবার হেয়ালিপনা করে কেমন করে। শাড়ি সামলে বিছানায় উঠতেই তুর্য ওর দিকে মুখ করে শুয়ে পড়ল। শীতল কণ্ঠে বলল, শুয়ে পড়ো। শ্রেয়া ঢের অস্বস্তিতে পড়ে গেল। শুয়ে পড়ল বেশ দূরত্ব রেখে। নিমিষেই তুর্য ঘোর লাগানো স্বরে বলে উঠল, দূরত্ব রেখে শুয়েছ ভালো কথা। দেখো, খালি শরীর পেয়ে আবার চুমু খেতে খেতে রাত পার করে দিও না। তোমার চোখে আমি স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছি আমার জন্য। সো সুযোগ পেয়ে লেগে যেও না আবার। পরে যা হবে তার দায়ভার তোমার। শ্রেয়া ঝটপট শাড়ি ঠিক করে উল্টো ঘুরে শুয়ে পড়ল। গলা শুকিয়ে এসেছে ওর। তুর্যর মুখোমুখি হওয়া মানেই শ্বাসরুদ্ধকর অবস্থা। লজ্জায় দুই গালে তপ্ততা ছেয়ে গেছে। পরক্ষণে ব্যথায় জর্জরিত হয়ে পড়ে হৃদয়স্থল। এটা মনে পড়তেই তুর্যর শব্দ ওকে শিক্ষা দেওয়ার জন্য, জ্বালানোর জন্য বলা। তসবি হাতে নিয়ে বসার ঘরে এলেন ফাতেমা চৌধুরী। রহিমাকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি চা দে। তুর্য আউনের আগে চা খাইয়া রুমে গিয়া অসুখের ভান ধইরা পইরা থাকমু। এহনে আইয়া চা না খাইলে শান্তি লাগে না। যা যা। রহিমা হেসে রান্নাঘরে চলে গেল। খানিক সময় বাদে ফিরে আসে হাতে চা নিয়ে। ঘড়িতে তখন সবে 7টা। এখনও মেহরিমা, ত্রিহা কেউ রুম থেকে বেরোয়নি। চা দেখেই খুশিতে হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলে উঠলেন, পরান্ডা জুড়াই গেছে রে রহিমা। আমার জীবন নষ্ট কইরা আর কি কি জুড়াইছে তোমার? গম্ভীর কণ্ঠ শুনে চা মুখ থেকে ছিটকে পড়ল ফাতেমার সাদা কাপড়ের ওপর। বয়স্ক ত্বক কুঁচকে গেল নিমিষেই। ভয়ে সেটে গেলেন তিনি। হাতে নাতে ধরা পড়ে গেলেন। দেখলেন তুর্য বড় বড় পা ফেলে ওনার সামনের সোফায় বসেছে। পরনে 3/4 প্যান্ট, কালো টি শার্ট, মুখভঙ্গি কঠিন। রহিমাকে কফি দিতে বলে ভেজা চুলে হাত বুলিয়ে বলল, এটা নষ্ট করে ফেললে? এমন বাচ্চামো করো কেন? এই বাচ্চামো করেই বুঝি বউ জুটিয়ে দিলে আমার কপালে। যাক, উপকার হলো। তাকিয়ে দেখো তো, আমার স্কিন আজ অনেক গ্লো করছে, তাই না? ফাতেমা চৌধুরী ভীত হয়ে মুখ কাচুমাচু করে বসে আছেন। তার উত্তরের অপেক্ষা না করে আর একটু নিচু কণ্ঠে বলল তুর্য, সবই বউয়ের কামাল। ঘুম ভেঙে শ্রেয়ার নিজের শরীরের দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হলো। কপালে ভাঁজ পড়ল 1-2। অঢেল চিন্তায় মগ্ন হয়ে গেল। প্রথমবার শাড়ি পরে ঘুমিয়েছে, আশ্চর্যের কাণ্ড হলো গা থেকে একটুও সরে যায়নি। বাতাবিহীন শাড়ি ঘুমের ঘোরে উড়তেও পারত, এতে সন্দেহের অবকাশ নেই, কিন্তু হলো বিপরীত। দেহ থেকে সরল না। শ্রেয়া চক্ষু মেলে দেখে শাড়ি একদম ঠিক আছে। পা থেকে ওপরে ওঠেনি, বুক থেকেও আঁচল সরেনি। অথচ রাত্রের অনেকখানি প্রহর কেটেছে ওর শাড়ির ভাবনায়। ইতস্তত বোধ হওয়ায় তুর্যকে একটাবার বলতে পারেনি কথার কথা। ভেবেছিল কাঁথা দিয়ে গা ঢাকা দিলে মান ইজ্জত বেঁচে যাবে। এখন দেখা গেল সব ঠিক আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেনি। কি করে সম্ভব? যেখানে থ্রি-পিচই ঠিকঠাক থাকে না সেখানে শাড়ি। এ যেন অবিশ্বাস্য, বিস্ময়কর ব্যাপার স্যাপার। তবুও মান সম্মান বেঁচে গেছে তুর্যর সম্মুখে, এতেই ঢের। চুলগুলো হাত খোপা করে বিছানা ছাড়ে শ্রেয়া। মানুষ সাধারণত ঘুম থেকে উঠে ওয়াশরুমে ছুটে ব্রাশ করতে, কিন্তু ও গেল বারান্দায়। উদ্দেশ্য নতুন, প্রত্যুষে ঢুলুঢুলু অবস্থা দৃশ্যে চৌধুরী বাড়ির সৌন্দর্য দেখবে। ভিতরকার নয়, বাহিরের। বৃষ্টিতে ভিজে এখনও পিচ্ছিল হয়ে আছে বারান্দার মেঝে। শুকনো কাপড় দিয়ে মুছলে কিংবা রোদ্দুরের দেখা মিললেই শুকিয়ে যাবে। তুর্যকে কৃষ্ণ মেঘ
আড়ালে রেখে ঘাপটি মেরে অম্বরে বসে আছে দিব্যি। এক প্রকার লড়াই চলছে তাদের মাঝে। হয়তো লড়াইয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে, নয়তো দিবাকর মেদিনীতে রোশনি বিলিয়ে উজ্জ্বল করে তুলবে প্রকৃতি। শ্রেয়া বারান্দার দরজায় দাঁড়িয়ে এই দেখতে পেল নুরুল চৌধুরী দুহাত পেছনে আড়াআড়িভাবে বেঁধে হাঁটাহাঁটি করছেন বিরতিহীন। ওনার পাশেই বাগানের একাংশ জুড়ে নানান ফুলের গাছ। ফুলের গাছগুলোর সমাপ্তি রেখা যেখানে টানা হয়েছে সেখানেই অবস্থিত একটা পেয়ারা গাছ। বেশ বড় বড় পেয়ারা ঝুলে আছে তাতে। থেকে থেকে তিনি বরংবার চক্ষু নিক্ষেপ করছেন গাছটায়। পাতার চেয়ে পেয়ারার পরিমাণই বেশি লাগছে শ্রেয়ার কাছে। অবিলম্বে খালি রুমে ফিরে আসলো। শ্বশুর যদি সাত সকালে পুত্রবধূকে এলোমেলো অবস্থায় দেখেন তাহলে তা খুবই নিন্দাজনক। বলতে পারে মেয়েটা অগোছালো, অভদ্র। ফলস্বরূপ তড়িঘড়ি করে ফিরে এসে বিছানায় বসে পড়ল। ভেবে ভেবে অবাক হয়েছে তুর্য কখন উঠল, ওকে কেন একটাবারও ডাকলো না, আর গেলই বা কোথায়। রাতের অনেকখানি সময় ও ব্যয় করেছে তুর্যর কথাগুলো চিন্তা করে। ভাবল তুর্য সঠিক, কিন্তু ওর ভীতিটাও ফেলনা নয়। মানুষটা ওকে ভালো না বাসুক, নিজের দিক থেকে ভাবনাগুলো খোলামেলা করবে। 3 বছর আগে হাল ছেড়ে দিয়ে যে ভুল করেছে সেটা পুনর্বার ঘটাবে না। তুর্য ভালোবাসে না তাই বলে ওর গলা তো চেপে ধরেনি, তাহলে কেন নিজের অন্তপুরের অনুভূতিদের সাথে বেইমানি করবে? যা বলবে সোজাসাপটা। কাঠ দ্বারা তৈরি কারুকার্য নির্মিত আলমারি খুলে একটা কালো রঙের মাঝে লাল পাড়ের শাড়ি হাতে তুলে নিল। গোচল সেরে এসে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বসে রইল বিমস মুখে। কোনো কিছুই গোছাতে পারছে না ও। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। এ মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য যে খুবই প্রয়োজন। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারলে কিছুটা শান্তি মিললেও হয়তো মিলতে পারে। কেন ওর জীবনে সব কিছু সহজভাবে হয় না? যাই পেতে চায় কঠিন সাধনার পরও পায় না। অভাগীদের জীবন এমনই বোধ হয়। অক্ষিকোটর ছাপিয়ে জলধারা নেমেই এলো অবশেষে। ফাতেমা চৌধুরী বসে বসে তসবিহ পড়ছেন চোখ বুজে। তুর্যর কথার জবাবে তখন বিমূঢ়তায় বাক হারাপ হয়ে পড়েন। ভীত সন্ত্রস্ত হয়ে নিরীহ মুখ করে পালিয়ে যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, আর পেলও না। তবে ছেলে এসে বাঁচিয়ে দিলেন ওনাকে। নুরুল চৌধুরী তুর্যর পাশে বসে রহিমার কাছে চা চাইলেন। বাহির থেকে হেঁটে ফিরেছেন তিনি। নামাজ পড়তে বেরিয়েছিলেন, রাস্তায় হাঁটলেন, তারপর বাগানে। হাঁটাহাঁটির অভ্যাসটা উনি যৌবন বয়স থেকেই রপ্ত করেছেন। তখন তিনি একা হাঁটতেন না, পাশে থাকতেন ওনার প্রিয় মানুষ। সকালে সন্ধ্যায় হাঁটার নাম করে লুকিয়ে বাঁচিয়ে কত শত প্রেমময় বাক্য লিখেছেন, তা সীমাবদ্ধ থেকে যায় দুজনের মধ্যেই। সেই প্রিয় মানুষটা একটা প্রাণ রেখে গেল দুনিয়ায়, অথচ তিনি কথা দিয়েও আগলে রাখতে ব্যর্থ হলেন। এক বুক হতাশা মিশ্রিত নিঃশ্বাস নিঃশব্দে নাসারদ্ধ গলিয়ে বাহিরে মুক্ত হয়। গম্ভীর স্বরে বললেন, তোমার বউ উঠেছে তুর্য? কেন, বউ সমেত আমাকেও বাড়ি ছাড়তে হবে? সোফায় মাথা এলিয়ে বসেছিল তুর্য। বাবার কথায় সোজা হয়ে বসল। ছেলের তেরাবাঁকা কথায় নুরুল চৌধুরীর চোয়াল শক্ত হয়ে আসে। ফাতেমাও তসবিহ পড়া বন্ধ করে কান পেতে রইলেন পরবর্তী কথা শোনার অপেক্ষায়। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দ্বন্দ্ব একটা আজ লাগবেই। বাপ ছেলে দুজনই তেরা প্রকৃতির, রকচটা স্বভাবের। মিলে গেল খাপে খাপে। আগে গ্রামে পাশের বাড়িতে ঝগড়াঝাটি হলে তিনি কোমর বেঁধে লেগে পড়তেন উপভোগ করার জন্য, তার মতে সুন্দর দৃশ্য। কিন্তু বিয়ে বসে যখন ইট পাথরের নগরীতে পা রাখলেন, আশেপাশের মানুষের ঝগড়া চুলোচুলি দূর, কান পেতে চাপা আওয়াজটাও শুনতে পান না। ওনার দগ্ধ কলহ দেখার তীব্র আকাঙ্ক্ষাটা মাঝে একবার পূরণ হয় আরিয়ানের মাধ্যমে। আরিয়ান বাড়িতে পা রাখতেই চৌধুরী বাড়ি গরম হয়ে ওঠে, আর আগুনের তেজ কমে আসতো তুর্য বাড়িতে পা রাখলেই। দিনগুলো ভারী মজার ছিল। নুরুল চৌধুরী শক্ত কণ্ঠে বলে উঠলেন, তেরামো কবে ফারছো? তোমাকে বিয়ে করতে অনুমতি দিয়েছি বলে লাভ দিয়ে আমার ঘাড়ে চেপে বসবে? লেকচারের চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করো।
একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছি। আয়ুষও নিজের পেশা ছাড়তে রাজি না। আমরা দু ভাই বুড়ো বয়সে আর কত করব। আয়ুষও না হয় আগে থেকে এই পেশায় নিয়োজিত ছিল, কিন্তু তুমি কেন বিজনেস ছেড়ে ছুড়ে এই পেশায় লেগে পড়লে? তুর্য নির্বিঘ্নে জবাব দেয়। কারণটা আপনার অজানা নয়। আমি মানুষের কাছ থেকে অপবাদ করাতে পারবো না, লোক মুখে শুনতে পারবো না বড় ভাইকে সব কিছু থেকে সরিয়ে নিজে একা বাবার টাকা ভোগ করছি। আসল কথা তো কেউ জানে না। সমাজের মানুষ একটা কারণ পেলে হাজারো কারণ বানাতে দ্বিধাবোধ করে না। একজন বলেছে, পরবর্তীতে শতজন বলবে। যে বলেছে তার সাথেই তো ভালো যোগাযোগ রাখছো। নুরুল চৌধুরীর কথা শুনে তুর্য অধর কার্নিশ বাকিয়ে বলে, ভাই তো ভাই ফেলে দেয়া যায় না। আমাকে হাজারটা কঠিন কথা বললেও মাথায় থাকবে মানুষটা আমার ভাই। সে দূরে গিয়েছে বলে আমিও দূরে সরে আসবো নাকি? তাহলে তার কথা ধরে রেখো। আমার বিজনেস সামলাচ্ছ না কেন? আপনার সব কিছুতে প্রথম অধিকার আপনার বড় ছেলের। ভাই আসুক, নিজের ভাগ বুঝুক, অবশিষ্ট থাকলে আমি বাকিটা বুঝে নেব। আর চাচার ভাগেরটা সম্পূর্ণ আয়ুষ আর আয়ুষীর। তাছাড়া আমি আপনার কম টাকা নেইনি, এখনও আপনার দেয়া টাকা আছে আমার অ্যাকাউন্টে। বাড়ির বড় ছেলের অন্যের অধীনে চাকরি করছে, আমি কেন বাবার টাকায় চলবো? আর ঠিক আছে, যে ছেলে বাবা মায়ের উপর মিথ্যা আলাপ চাপিয়ে দেয় তার ব্যাপারে আর কিছু শুনতে চাচ্ছি না। তোমার বউকে ডাকো, কথা আছে। তোমার মা সব বলেছে আমাকে। 3 বছর আগে মেয়েটা এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিল। আমিও মেয়েটার কোনো দোষ পেলাম না, পেলাম তোমার মার, আমার মার। ছেলের কথা শুনে বিষম খেলেন ফাতেমা। রহিমা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে এসে দাঁত কেলিয়ে বলে উঠল, আমি জানতাম আম্মা আপনার পানি লাগবো, লন খাইয়া লন। নুরুল চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। বয়স্ক মাকে সন্তান হয়ে বকাঝকা কিংবা রাগ দেখানোর সাধ্য নেই তার। এতিম মেয়েকে বাড়ির বউ করেছে, নিঃসন্দেহে উত্তম কাজটাই করেছেন। তাই বলে মেয়েটাকে ঠকানো, এটা মানতে পারলেন না তিনি। এক দিক হতে তুর্যর প্রতি গর্ববোধ করছেন মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য। সমাজের চোখে বউরূপে স্বীকৃতি দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছে বিধায় আজকাল কেউ কাউকে তার প্রাপ্য সম্মানটুকুও দিতে নারাজ। মেহরিমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবটা শুনলেন। শ্রেয়াকে তিনি কখনো ক্ষমা করতে পারবেন না। ভয় হয় সেও যদি আরিয়ানের মতন আধভাঙ্গা পরিবারটাকে সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। শ্রেয়া জানালার ধারে দাঁড়ানো, বিমর্ষ মনে স্ত্রীর নেত্রে বাহিরে তাকিয়ে। নিচে গিয়ে সবার সাথে কথা জমাতে ইচ্ছে করছে, যদিও সে অল্প স্বল্প কথা বলে। এত বড় একটা পরিবার, কিন্তু ওর সাথে কথা বলার কেউ নেই। বিয়ের পরে সকালে নাকি পরিবারের সদস্যরা নতুন বউকে ডাকতে আসে। কই, কেউ এলো না তো। হিসাব নিকাশ শেষে পুরাতন বধূ, তবুও রহিমা খালার ডাক অনুযায়ী সে এখনও নতুন বধূ রয়ে গেল। আকস্মিক চুলে পেঁচানো টোয়ালে টান পড়তেই হকচকিয়ে গেল, ধুকপুক করতে লাগে বুক। ঘাড় বাঁকিয়ে তাকাতেই নিষ্প্রাণ আখি যুগলে বেঁধে তুর্য ওর অতীব কাছাকাছি। সুটাম হাতে তোয়াল ধরে অতি নিখুঁতভাবে চুল মুছে দিচ্ছে, সযত্নে ঝেড়ে দিচ্ছে চুলের পানি। শ্রেয়া মোহগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, কিন্তু বহুক্ষণব্যাপী স্থায়ী হলো না তা। সময়ের পরিমাণটা ছিল অত্যাধিক কম, হয়তো কয়েক সেকেন্ড। তুর্যর কণ্ঠে গম্ভীরতা। এভাবে তাকালে ঘাড় সারা জীবনের জন্য বাঁকা হয়ে যাবে। মুগ্ধ হওয়ার কিছু নাই, স্বামীর দায়িত্ব পালন করছি। ভালোবাসা খুঁজতে যেও না। তির্যক তীক্ষ্ণ তেজি কণ্ঠে শ্রেয়ার মুগ্ধ দৃষ্টি উবে গিয়ে চক্ষু কোটরে একরাশ বিষাদ জড়ো হলো। শূন্য হলো মর্মদেশ। সকল যত্ন কেবল স্বামীর দায়িত্ব পালনের নিমিত্তে। অবিলম্বে অন্তরাত্মার চিৎকারে বক্ষস্থল চিনচিন করে ওঠে। অনুভূত হয় তুর্য সরে গেছে, কিন্তু যাওয়ার পূর্বে আঁচল দ্বারা ঢেকে দিয়েছে ওর উন্মুক্ত ভেজা কেশ। ঘুরে দেখল বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। ইতোমধ্যে শুয়ে পড়ল, আবার চোখের পাতায় হাত রাখা। এত কম সময়ে ঘুমোয় না কেউ, তা শ্রেয়ার অজানা নয়। একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো তুর্যকে ঠিক কিভাবে কথাগুলো বললে বুঝবে। ডাকলো ভয়ে ভয়ে, স্যার। এখানে স্যার নাই, আমি আছি, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা নাই। তবে সময় হলেই ডাউনলোড হবে, রুমও দখল করবে। তুর্যর নির্লিপ্ত অভিব্যক্তিতে ভ্যাবাচাকা খেয়ে গেল শ্রেয়া। বুঝলো অনেক মেপে মেপে কথা বলতে হবে এই লোকের সাথে।
না হলে কোন দিকে থেকে লজ্জার পুকুরে ধাক্কা মেরে ডুবিয়ে দেবে তা অভাবনীয়, কল্পনাহীন। রয়ে শয়ে রিনঝিনে কণ্ঠে বলতে চাইল, আমি আপনার সাথে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই, সুযোগ দিলে বলবো। তুর্য হাত সরিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। কপালে কত শত ভাঁজ। হয়তো বোঝার চেষ্টা করছে, নয়তো চিন্তা করছে সুযোগ দেবে কিনা। সুন্দর গরনের মুখের আদল দেহে ঠাহর করে নিল শ্রেয়া। প্রতীক্ষিত হয়ে তাকিয়ে থাকলো জবাবে হ্যাঁ শব্দ শোনার। শুনল তবে তুর্য, সাথে আরও কয়েকটা বর্ণ শব্দ সংযুক্ত করলো। এখন নয়, দুপুরে নিরিবিলিতে শুনবো। শ্রেয়ার বলতে ইচ্ছে করলো, রুমে কি নীরবতার অভাব অনটন আছে? এত রুক্ষ কেন আপনি স্যার? আপনাকে ভালোবাসি বুঝে ফেলেছেন, এই জন্যই বুঝি এত রুষ্ট ব্যবহার করছেন আপনি। দরজায় ঠক ঠক আওয়াজে নড়ে চড়ে উঠল ও। দরজা তো ভেরানো ছিল, তুর্য ঢুকে লাগিয়ে দিয়েছে কি? মন্থর গতিতে পৌঁছে খুলতেই দেখল প্রিয় লাল একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে একগাল হাসি নিয়ে উপস্থিত, সঙ্গে আয়ুষী। দুজনই ওকে ঠেলে রুমে উকি দিয়ে তুর্যকে শোয়া অবস্থায় দেখে যেই প্রশ্নটা করলো তাতে লজ্জায় কেঁপে উঠল শ্রেয়া। চাপা স্বরে বলল, এটা কি ধরনের প্রশ্ন প্রিয়? শুনবেন তো উনি, ভাসুরার যাকে নিয়ে এমন কথা বলছিস নির্লজ্জ মেয়ে। প্রিয়র নরম ওষ্ঠ জুড়ে হাসি খেলে গেল। শ্রেয়াকে টেনে রুমের বাহিরে আনতেই শুনতে পায়, আমার বউকে প্রশ্ন করে মেরো না আবার, বেচারি অনেক লাজুক আর ভীতু টাইপের। লজ্জায় মাথা কেটে যাওয়ার উপক্রম শ্রেয়ার। প্রিয় ও আয়ুষী তুর্যর কণ্ঠ শুনে দমে গেলেও পর মুহূর্তে শ্রেয়ার দিকে তাকিয়ে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে। বিফলে গেল না প্রয়াস। দরজা বাহির থেকে টেনে ভিড়িয়ে দেয় শ্রেয়া। প্রিয় ফিসফিস করে বলে, আমি তো ঠিকই বলেছি, রুম থেকে তো বের হোসনি না? মনে হয় না স্যার তোকে বের হতে দিয়েছে। দেখলি না এখন কেমন করে বলল? ইস কি ভালোবাসা। আর আমি তোর বান্ধবী ছিলাম, থাকবো। সো আমার একটা হক আছে। চল আয়ুষের রুমে চল, গোপন কথাগুলো সেরে নেই। শ্রেয়ার সাদামাতা বাক্য। যাব না। চুপ থাক। বলে টেনে টুনে আয়ুষের রুমে নিয়ে আসলো প্রিয়। তুর্যর রুমের সাথেই ওর রুমটা। আয়ুষীকে বলল, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসবে। অধৈর্যরা প্রশস্ত করে আয়ুষী চলে গেল। শত হোক প্রিয় ননদের সামনে তার ভাইদের কথা বলতে পারবে না, কেমন যেন লাগে। আয়ুষী প্রস্থান ঘটাতেই তার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। স্যার তোকে খুব ভালোবাসে তাই না শ্রেয়া? রাতে অতীত নিয়ে কিছু বলেছে, তুই খুশি তো এখন? শ্রেয়া মনের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্কের সারা মেনে নিল, মাথা নেড়ে হ্যাঁ বলল, হাসল স্মিত। সাথে সাথেই প্রিয় ওর শাড়ির আঁচল কিছুটা টেনে গলার নিচের অংশ হতে সরিয়ে লাজুক ভঙ্গিতে বলে, লাভ বাইট, এটাই আমাকে উকি দিয়ে জানান দিচ্ছে স্যার তোকে আপন করে নিয়েছে। প্রিয়র চাহনি অনুসরণ করে নিজের গলার নিচে বুকের ওপরের অংশে চোখ রাখল। ভালোভাবে দেখতে না পেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিমিষে রক্ত হিম হয়ে গেল ওর। বুকে বজ্রপাত পড়ল যেন। বুকে কামড়ের গাঢ় চিহ্ন। শ্রেয়ার নিশ্চল চাহনি আয়নার দিকে। কথার স্বাধীনতা কিছু সময়ের জন্য হারিয়ে গেল। বিশদ বর্ণনা দিচ্ছে কামড়ানোর ডাকটা। কারো কাছে আসার, তীক্ষ্ণ দাঁতে ওর কমল ত্বক ছুঁয়ে যাওয়ার বিবৃতি। দৃষ্টি নড়চড় হলো। আর একটু গাঢ় দৃষ্টে আখিপাত করতেই চক্ষুগোচর হয় রক্ত লেপন। রক্ত জমাট বেঁধে লালের প্রলেপ পড়েছে কামড়ের অংশে। এতক্ষণে মনে পড়ে যায় এই কারণবশত গোসলের সময়টাতে পানির সংস্পর্শে গলার নিচের অংশ জ্বালা করছিল অত্যাধিক। কিন্তু মাথায় সহস্র চিন্তার বিচরণ ছিল বলে খেয়ালই করেনি। তাছাড়া আরেকটা কথা, মন পিঞ্জিরায় বন্দি হতেই অন্তঃস্থল কেঁপে ওঠে শ্রেয়ার। ভোর হবে নাকি গহীন রাত্রি হবে ওর ঠিক সঠিক জানা নেই, তবে হঠাৎ করে বুকের ওপর তীব্র ব্যথা অনুভব করেছিল ঘুম ঘুম অবস্থায়। কিন্তু চোখের পাতায় যে আধার ছেয়েছিল তা সরিয়ে দেখা হয়নি আর কিছুই। তারপর কি হলো, কে কামড় দিল তাতে এখন বেশ সন্দিহান সে। ছোটকাল থেকেই গাঢ় ঘুমের অভ্যাস। কক্ষে হাজারো শব্দ খেলা করলেও সহজে ঘুমটা ভাঙে না। অভ্যাস বশত পূর্ণ হলে আপনা আপনি জেগে ওঠেও, নয়তো অন্য কারো সাহায্যে। পরিণামে জ্বলন বেদনা ভুলে ঘুমের মাতাল হয়ে পড়ে। হুট করে মাথায় চেপে বসে তুর্যর নামখানা। শত শত অনুভূতিতে থমকে যায় শ্রেয়ার হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া।
চোখের দৃষ্টি নিম্নে মেলে ধরে জোরালো নিঃশ্বাস ছাড়ে। না, কখনোই তুর্য এমন করবে না। সে তো তাকে প্রেমের চোখে আঁকে না, কেবল মর্যাদা দেয় স্ত্রীর রূপে। নিজ থেকেই কথার তালে ঝুলিয়ে দিয়েছে স্পষ্টত, প্রেমে মিশিয়ে না ছুঁয়ে কাছে টানবে না কখনো। যা হবে, যা করবে তা শুধুই স্বামীর দায়িত্ব পালনে। কোনো কালেই স্বামীরূপে প্রেমিক হয়ে উঠবে না। কিন্তু এই দাগের উৎপত্তি কোথা থেকে, তাই ঠাহর করতে পারছে না ও। প্রিয় পেছনে এসে দাঁড়িয়েছে, ভ্রু নাচিয়ে উৎফুল্ল কণ্ঠে বললে, খুব ভালো লাগছে। উল্টো ভাসর রাতে চিন্তা করছিলাম স্যার তোকে সম্পূর্ণভাবে মেনে নিবে কিনা। এখন অনেক অনেক শান্তি লাগছে। আমরা ভাগ্যবতী শ্রেয়া, দুজনেই দুটো সুদর্শন পুরুষ প্রেমিক পেয়ে গেলাম। দুই বান্ধবী, এখন যা। প্রতি উত্তরে শ্রেয়া ম্লান হাসে, সতর্কতার সহিত ঢেকে নিল ক্ষত স্থানটি, পাছে যদি কারো চোখে পড়ে যায় সেই জন্য। ভেজা চুলগুলোর ওপর ঘোমটা জড়িয়ে নেয়, কণ্ঠ নরম তেজহীন। একটু শরম কর প্রিয়, রাতারাতি কেমন নির্লজ্জ হয়ে গিয়েছিস তুই। জামাই করে দিয়েছে। প্রিয়র নির্বিকার অভিব্যক্তি। শ্রেয়ার চোখ জোড়া ছানাবড়া, প্রিয়র কথাতে নয়, দরজায় দাঁড়ানো আয়ুষীকে দেখে। মেয়েটা শুনে ফেলেছে বোধহয়। কেমন মিটমিটি করে ঠোঁটে যুগল চেপে হাসছে। গলা ঝাড়ল ও, আয়ুষীর দিকে তাকিয়ে উঁচনো স্বরে ডাকে, ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। আয়ুষীর আনন্দিত গলা ওর নির্লিপ্ত জবাব, ভাবিদের গোপন বার্তা কথা শুনছিলাম। প্রিয় ও শ্রেয়া একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় নাল নীল হয়ে যায়। আয়ুষী ওদের দুজনের এক হাত করে দু হাত টেনে ধরে বলল, মা নিচে নিয়ে যেতে বলেছে তোমাদের। নাস্তার টেবিলে উপস্থিত হতে হবে 3 মিনিটে। চলো চলো। অবনত মস্তকে প্রিয় শ্রেয়া নিচে আসে আয়ুষীর সঙ্গে। মাথা উঠিয়ে দেখার সাহস পাচ্ছে না। শ্রেয়ার ভয় করছে, সবাই কীরূপ ব্যবহার করবে ভাবছে। বিশেষ করে তুর্যর বাবার কথা চিন্তা করছে। সবার সঙ্গে পূর্ব একটু আটটু কথা হলেও ওনার মুখোমুখি কখনো হয়নি সে। দেখে গম্ভীর ধাঁচের লোক, তা আঁচ করে ফেলে। ত্রিহার কণ্ঠস্বরের আওয়াজে হেঁটে ডাইনিং টেবিলের কাছাকাছি আসলো, সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে। কে আছে কারা আছে দেখেনি শ্রেয়া, তবে আন্দাজ করে নিল সকালের খাবারের টাইম অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্যই থাকবে। গমগমে স্বরে কেউ একজন ওর সালামের জবাব দেয়, বলে, বসো। কণ্ঠটার সাথে আগে কখনো পরিচিত হয়েছে বলে মনে হয়নি শ্রেয়ার। জড়তা সংকোচ নিয়েই দৃষ্টি তুলে তাকায়। প্রথমে অবলোকন করে নুরুল চৌধুরীর চেহারা, তৎপরে দেখে ওনার পাশের চেহারাই ওনার অর্ধাঙ্গিনী মেহরিমা চৌধুরী। সালামের জবাবটা নুরুল চৌধুরী দিয়েছেন, বুঝতে বেগ পোয়াতে হলো না ওর। ত্রিহার তাড়াতে চেয়ারে বসতেই শ্রেয়ার পাশে চেয়ার টেনে বসলো তুর্য। আজকালকার মেয়েরা স্বামী ছাড়াই খেতে বসে যায়, বাহ, এটাও শিখাতে হবে আমার। আচমকা গম্ভীর্য মিশ্রিত স্বরে চাপা কথায় ঘাড় আলতো বাঁকিয়ে চাইল শ্রেয়া। তুর্য প্লেটে পরোটা আর ডিম পোচ নিয়ে একটু একটু ছিঁড়ে খাচ্ছে, চোখে মুখে গম্ভীরতা। একবারও ফিরে তাকাচ্ছে না, এখন যেন খাওয়াটাই অতীব জরুরি। অথচ সেকেন্ড সময় আগেই একটা বাক্য শুনিয়ে দিল। এই ছেলের মতিগতি বুঝতে যদি কোনো ক্লাস করানো হয়, তাও নির্দ্বিধায় মনোযোগ সমেত করবে ও। শ্রেয়ার নিজের প্লেটে শ্বশুরকে নিজ হাতে পরোটা তুলে দিতে দেখে থমকে যায়, স্তব্ধ হয়ে যায় চোখ জোড়া। নুরুল চৌধুরী আরও একটা পরোটা দিয়ে বললেন, খাবার টেবিলে মনোযোগ সহকারে খাবার খাওয়া উচিত। কখনো ভাবিনিও যেছে কথা বলবে উনি। সবার দিকে তাকিয়ে দেখে সবার উৎসুক দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ, কেবল দুটো মানুষ বাদে। প্রথমজন তার স্বামী আর দ্বিতীয়জন ওর শাশুড়ি। মেহরিমা তাকিয়েছিল এক পলক, তবে সেটা ছিল তীক্ষ্ণ রসপূর্ণ চাহনি। অল্প স্বল্প খেলেও পেটটা গুড়গুড় শব্দ সৃষ্টি করছে বারংবার। কারো কর্ণকুহর হবার আগে দমানোর জন্য পেটে পরোটা চালান করে সবার খাওয়া শেষ হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও। রহিমা পান খাওয়া লালচে দাঁতগুলো প্রদর্শন করে বলল, বসার ঘরে চলো নতুন বধূ, বড় সাহেব তোমারে কি যেন কইবে। শ্রেয়া ভীতিগ্রস্ত হয়ে পড়ে, বুকটা কেঁপে ওঠে, দ্রিম দ্রিম শব্দ তোলে। না জানি কি বলেন নুরুল চৌধুরী।
ছোট ছোট পা ফেলে রহিমার সাথে আসে সোফায় সারিবদ্ধভাবে বসে আছে সকলে। ভাবে মনে হচ্ছে সালিশ বসেছে। বিচারক নুরুল চৌধুরী আর অপরাধী শ্রেয়া। অসহায় দৃষ্টিতে চাইতেই দেখে তুর্যও বসে আছে। একটা নিউজ পেপার প্রশস্ত করে ধরে রেখেছে মুখের সামনে, যার দরুন চেহারার আকৃতি দৃষ্টি বোঝা মুশকিল। শ্রেয়ার পা শক্তিহীন হয়ে দেহ টলে টলে পড়বে অবস্থা। ভরসাযোগ্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না যে ইশারায় বলবে দুর্বল হয়ে পড়েছ কেন, আমি আছি না। অভাব বোধ করে অতি বিলম্বে দীর্ঘ নিঃশ্বাস মুক্ত করতে চায় সে, কিন্তু ভয় ও মানুষের সমাগমে পারে না। নুরুল চৌধুরীর কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্র সোফায় বসল ওনার আদেশ মোতাবেক ঠিক প্রিয়র সান্নিধ্যে। সঙ্গে সঙ্গে তিনি আবারও মুখ খুললেন। শুনেছি তুমি আমাদের এতিমখানায় বড় হয়েছো। আমার মা তোমাকে সেখান থেকেই পছন্দ করে এ বাড়িতে বউ করে আনে। তার পরের দিন তুমি স্বামী পাগল বলে পালিয়েছিলে। ভয়ে পালিয়েছিলে নাকি ইচ্ছা করে? শ্রেয়া নির্বাক, জানতো এমন প্রশ্ন ওর পিছু ছাড়বে না। চোখ বুজে চুপ রইল খানিকক্ষণ। এই কথাগুলো শুনলে ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে সংবরণ করে জবাব দেওয়ার চেষ্টা করে, কণ্ঠস্বর নিষ্প্রভ। ভয়ে। নুরুল চৌধুরীর মুখের কাঠিন্যতা বজায় রেখে বললেন, এটাই স্বাভাবিক। তোমাকে আমার পরিবার ঠকিয়েছে, তার জন্য আমি লজ্জিত। তবুও একটা কথা বলবো, বাড়ির বড় বউ যখন হয়েছ, সংসার ভাঙার জন্য নয়, বরং গড়ার চেষ্টা করবে। তোমার মতোই কেউ একজন সরলতার সুযোগ নিয়ে আমার সংসারের অর্ধেক ভেঙে দিয়েছে, আমার কলিজা ছিন্ন ভিন্ন করেছে। তুর্যর চোয়াল শক্ত হয়ে এলো। পেপারটা ছুঁড়ে মারে সম্মুখে রাখা ছোট্ট টেবিলটার দিকে। কণ্ঠনালী রাগে শক্ত হয়ে ওঠে তার। আপনি আমার বউয়ের সাথে নরম গলায় কথা বলুন বাবা। নুরুল চৌধুরী তেতে উঠলেন। আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, সবাইকে এক পাল্লায় কেন মাপবেন আপনি? সহজ সরল চেহারার মেয়ে মানেই খারাপ? এই ধারণাটা পাল্টান। আমি বলিনি তোমার বউ তেমন। শ্বশুর হিসাবে উপদেশ দিতেও পারবো না। পারবেন পারবেন, তবে মায়া দেখিয়ে। আমার বউ যদি কখনো আপনার সংসার ভাঙার চেষ্টা করে, তাহলে ভাইয়ের মতন আমি সহ্য করব না, একদম মেরে পুঁতে ফেলবো। কিন্তু আমি জানি ও কখনোই এমনটা করবে না। ওকে আদর করে কথা বললে আমি খুশি হব। বাবা মায়ের স্নেহ পাইনিও। আপনারা ওকে সেটা দিলে আপনাদের জন্য জীবনও দিতে দুবার ভাববে না, সেটাই আমার দৃঢ় বিশ্বাস। সবাই চুপচাপ ভঙ্গিতে বাবা ছেলের তর্ক দেখছে, তাছাড়া উপায় নেই। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হচ্ছে এসব দেখে। প্রিয়র হাতে হাত রেখে মলিন মুখে বসে রইল। শ্বশুরও ওকে দেখতে পারে না, দোষী বলে সাব্যস্ত করেনি, তবে অন্য কোনো কারণে হয়তো। নুরুল চৌধুরী গলা ঝেড়ে বললেন, আমার কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছে নেই। আমি শুধু চাই আমার পরিবার যেন না ভাঙে, তাই দু একটা কথা বললাম, আসি। কথাগুলো বলে তিনি বেরিয়ে আসলেন। মেহরিমা আসলেন পিছু পিছু, কিন্তু তাকে অগ্রাহ্য করে গাড়িতে বসলেন। গত রাত থেকেই কথা বন্ধ করে দিয়েছেন স্ত্রীর সাথে। জীবনে হারিয়েই তিনি আজ পাষণ্ড হয়ে উঠেছেন। শ্রেয়াকে অভদ্র খারাপ মেয়ে মনে হয়নি, কিন্তু বিশ্বাসও করতে পারছেন না। তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলেন যেন পরবর্তীতে পরিবারের কোনো দুঃখের কারণে সে না হয়। বিছানার এক কোণে বসে বসে শ্রেয়া শ্বশুরের কথাগুলো মনে মনে আওড়াচ্ছে বারবার। মানুষটাকে কঠোর লাগেনি, কঠোর হবার অভিনয় করেছিল যেন, কিন্তু কী কারণে? আর তুর্য ও তার বাবার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে কথা কাটাকাটির সূচনা ঘটেছিল। কোনো প্রকার শক্তি খরচ না করেই শ্রেয়া ধরে ফেলে সবটা। তুর্যর বড় ভাই কি যেন নাম, হ্যাঁ তোয়াস, ও তার বইয়ের সাথে জড়িত। কি এমন হয়েছিল যার ফলে পরিস্থিতি এরকম হয়েছে? হিমেল হাওয়ায় কক্ষের সাদা পাতলা পর্দাগুলো উড়ছে। সুরসুর করে এসে শুয়ে দেয় শ্রেয়ার আধ ভেজা চুল, উন্মুক্ত কেশ। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই ষষ্ঠ পূর্বদেহের মানুষটাকে দেখে পেট মোচড় দিয়ে ওঠে। প্রগড় দৃষ্টিতে তুর্য চেয়ে আছে। কপাল কুঁচকে ধারালো কণ্ঠে প্রশ্ন করে, কি ভাবছো? তৎক্ষণাৎ শ্রেয়া কম্পনরত কণ্ঠে এলোমেলো বাক্য উত্তর সাজায়, ভাবছি কিছু না। তুর্যর কপালে বলিরেখা ভাঁজ পড়ল। দ্রুত বেগে এসে সুঠাম দেহখানি এলিয়ে দিল শ্রেয়ার পাশে। ঘাড় হালকা করে গম্ভীর স্বরে বলল, আমার পা টিপে দাও তো। শ্রেয়া হতভম্ব, ভুলভাল শুনছে কি? কিন্তু না। তুর্য গর্জে উঠল, পুনচ্ছ। ঠিক একটা কথা কতবার বলতে হবে? বউ বানিয়ে এমনি এমনি আনিনি। পতি সেবা করো,
ধরে নাও তুমি আগেকার যুগের অবলা নারী। নাও স্টার্ট। তাড়াতাড়ি করে বিছানা ছাড়ল শ্রেয়া। তুর্যর পায়ের কাছে আসতেই মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ার অভিপ্রায়। তেষ্টা পেয়ে বসে, ধবধবে ফর্সা পায়ে কালো কালো লোমশ। দুর্বল হাত দুটো বাড়িয়ে গুটিয়ে নেয়, আর চোখে তুর্যর দিকে চাইতেই অক্ষিপটে ভেসে ওঠে তুর্যর কঠিন মুখভঙ্গি। নিরুপায় হয়ে ভয়ে ভয়ে হাত দেয়, চাপ দিতে থাকে আস্তে ধীরে। তখনই শোনা গেল রাগান্বিত কণ্ঠস্বর। শরীরে শক্তি নাই, মনে হচ্ছে তুলো উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে আমার পা। তোমার শক্তির পরখ করে যা বুঝলাম, আমার ভবিষ্যৎ তো অন্ধকার। অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তুর্যর রুম ত্যাগ করে। বুকে হাত দিয়ে থম মেরে বসে থাকে শ্রেয়া। শ্বাস ফেলতে ফেলতে বিছানায় মাথা এলিয়ে বসে। তখনই হাতে প্লেট নিয়ে ঘরে ঢুকে তুর্য। শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে শেষ করবে। প্লেট ভর্তি গরম ভাত ও তরকারি। শ্রেয়া ঢোক গেলে মুখ থেকে অস্পষ্ট সুরে মনের ভাবনা বাহিরে উন্মুক্ত হয়। এত ভাত খেতে পারবো না স্যার। তাহলে আমি চয়েস হতে পারি, ভাত নাকি আমি, কোনটা? অবশ্য তুমি ডিসাইড করতে পারবে। ভালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল তুর্য। শ্রেয়ার কর্ণে আগুন জ্বলছে, হাত চলছে ভাতের প্লেটে। লজ্জার শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ করে শিহরণ জাগিয়ে তুলেছে। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া চালিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কোনো মতে ভাতগুলো গিলে আঙ্গুল চেটেপুটে দাঁড়িয়ে পড়ল। প্লেট রেখে হাত ধুয়ে আসে। তুর্য বালিশে মাথা ঠেকিয়ে আতশোয়া হয়ে বসে। একটু একটু করে এগিয়ে গিয়ে আনত স্বরে জিজ্ঞেস করল, পা টিপে দিব স্যার? চট করে উঠে দাঁড়ায় তুর্য। চলে আসে শ্রেয়ার সন্নিকটে। অন্তঃকরণের বেসামাল ধূপপোকানিতে শ্রেয়া পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তুর্য ক্রমশ ঝুঁকে আসলো ওর গলার কাছে। তুর্যর তপ্ত নিঃশ্বাসে ঢেউ সৃষ্টি করে সমগ্র সত্তায়। উতাল পাতার ঝড় বইছে ভিতরে। শ্রেয়া লজ্জায় কুঁকড়ে যায়। জড়সড় হতে চায় জীর্ণ শীর্ণ দেহটা। বাখারা হয়ে মাথা নাড়ে, অর্থাৎ জানে না ও। তৎপরে দেখতে পায় তুর্যর ঠোঁটে বাঁকা হাসি। ঝুঁকে থাকা অবস্থায় আফসোস করে বলল, এই জন্যই রহিমা খালাকে বলেছিলাম আমি আসার আগে রুমটা ভালো করে পরিষ্কার করতে। কিভাবে করেছে কে জানে। ইঁদুরগুলো সুন্দরের মোহে পড়ে আমার সম্পদে হস্তক্ষেপ করলো, সর্বনাশ করলো তোমার। শ্রেয়া যেন আকাশপথ ভুলে ধরণীতে ধপ করে ছিটকে পড়ল। অবাক কণ্ঠে বলে উঠল, ইঁদুর। তুর্য সরে এসে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করতে করতে জবাব দেয় গাঢ় স্বরে, ভেবো না বড়লোকের বাসায় ইঁদুর কোত্থেকে আসবে। কত দিক থেকে চলে আসে টেরও পাবে না। ইঁদুরকে এভাবে আকৃষ্ট করলে নিজের প্রতি, দেখো প্রতি রাতে না আবার কামড়ে দেয়। তুর্য ফার্স্ট এইড বক্সটা এনে বিছানায় রাখল। গম্ভীর কণ্ঠে বলল, নাও মেডিসিন লাগাও, নয়তো ইনফেকশন হতে পারে। শ্রেয়া স্থির, নড়ছে না। মাথায় তুর্যর উচ্চারিত এক একটা শব্দ ঘুরপাক খাচ্ছে অনবরত। সত্যি ইঁদুর অমন করে কামড়াতে পারে, নাকি গম্ভীর মুখে এই লেকচারার হেয়ালি করছে ওর সাথে? বোকা বানাতে চাইছে হয়তো। এমনিতেই শৈশব কাল থেকে ভীষণ বোকা ধাঁচের ও। এটাকে ঠিক বোকা বলে না, বিষয়টা হলো এমন, যাই হয়ে যাক চুপচাপ থেকে সহ্য করা এবং অতিরিক্ত না ঘাটানো। এটাই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তুর্য কি করে জানলো ওর খালি গা পেয়ে কামড় দিয়েছে? সে কামড় দেয়নি তো? মনে মনে আবোল তাবোল ভাবছে শ্রেয়া। হিসেব মেলাতে পারছে না ঠিক। তুর্য কামড় দিলে কিংবা স্পর্শ করলে সরাসরি প্রকাশ্যে করতে পারে, এভাবে লুকিয়ে চুরিয়ে করার প্রয়োজন নেই। তাহলে ধরে নেবে ইঁদুর কামড়ে দিল। ভয়ে কলিজাটা ছোট্ট হয়ে যায় শ্রেয়ার। ইঁদুরের দাঁত নিশ্চয়ই ধারালো তীক্ষ্ণ, কেমন রক্তাক্ত করে দিল। তুর্য শ্রেয়ার কোনো সারা শব্দ না পেয়ে রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটা শাড়ির আঁচল হাতের মুঠোয় পুরে চিন্তায় মগ্ন, তা ফর্সা চেহারায় স্পষ্ট। ধ্যান ভঙ্গ করতে চাপা গর্জন করে, মিসেস শ্রেয়সী। শ্রেয়া হকচকালো, তড়িঘড়ি করে চাইল সামনে দাঁড়ানো তুর্যর দিকে। নম্র গলায় বলল, জি। রাগে চোখ দুটো লাল রূপ ধারণ করলো তুর্যর। এই মেয়েকে সেই কখন থেকে ডাকছে, আর এতক্ষণে সাড়া দিল। দাঁতে দাঁত চেপে বলল, কোন দুনিয়ায় আছেন? হ্যাঁ, কাইন্ডলি আপনি এদিকে আসবেন নাকি আমি কাছে যাব? শ্রেয়া থতমত খেয়ে গেল। তুর্যর কণ্ঠে রাগের আভাস। গুটি গুটি পায়ে কয়েক কদম অগ্রসর হলো ও। থামলো তুর্যর থেকে দূরত্ব রেখে। মুহূর্তেই শ্রবণেন্দ্রিয় হলো লৌহ স্বরের হৃদয় নিংড়ানো বাক্য, আঁচলটা সরাও।
অপ্রতিভ হয়ে পড়ে নিমিষে, বিব্রত দৃষ্টি মেলে ধরে। প্রশ্ন করার ভাষা প্রায় দুই স্থিতি, কোনো রূপ বিরক্তি করতে পারছে না ও, শুধু বলল, স্যার আঁচলটা সরাতে বলেছি, ফেলে দিতে বলিনি। না সরালে চিকিৎসা হবে কেমন করে? তাছাড়া ভোর রাতে তো পুরো খোলামেলা হয়ে ঘুমাচ্ছিলে, তখন লজ্জা লাগেনি? তোমার শাড়ির আঁচল তখন আমার পিঠের নিচে গড়াগড়ি খাচ্ছিল। ট্রাস্ট মি, বহু কষ্টে সম্পূর্ণ বস্ত্রহীন করার চিন্তাভাবনা সংবরণ করে ঢেকে দিয়েছি তোমাকে। দ্রুত রেখেই কথাগুলো বলল তুর্য, কণ্ঠে পরিহাস। শ্রেয়া একের পর এক ঝটকা সইতে পারল না, পরাজিত হয়ে দেহের ভার সামলাতে বসে পড়ল বিছানায়। ছি, ঘুমের ঘরে আঁচল সরে শেষ পর্যন্ত যার কাছ থেকে মান সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল তার কাছেই গেল, আবার সেই ব্যক্তি ওকে ঠিকঠাক করে দিল। কেন আঁচলের কাহিনীটি পিছু ছাড়ে না? একবার বাতাসে নিচে পড়ে, আরেকবার ঘুমের ঘরে তুর্যর পিঠের নিচে চলে যায়, আবার এখন ভাত খাওয়ার সময় কিঞ্চিত সরে যায়। ফলস্বরূপ তুর্যর ঈগল চোখের পাতায় বিধে দগদগে কামড়ের চিহ্নটা। এই লজ্জিত কাণ্ডগুলো তার সামনেই কেন হচ্ছে, যে কিনা ওর প্রতি ভালোবাসার চোখে তাকায় না? তুর্য বিছানায় বসলো শ্রেয়ার পাশাপাশি। ফার্স্ট এইড বক্স খুলে হাতে তুলো নিয়ে তাতে স্যাভলন লাগিয়ে নেয়। কটকট কণ্ঠে আদেশ করে, চোখ বুঝো। কেন স্যার? চোখ ছোট ছোট করে প্রশ্ন করল শ্রেয়া, কণ্ঠনালী কাঁপছে তরতর করে। সেই সঙ্গে চিকন চাকন দুই অধর যুগল। তুর্যর ভ্রু কুচকে চেয়ে রইল কয়েক পলক, ললাটে ভাঁজ দু তিনটে। কণ্ঠ নরম করে বলে, একটু পরেই তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে আপনা আপনি চোখ বুজে ফেলবে। তাহলে এখন বুঝতে সমস্যা কোথায়? আমি তোমাকে কথা দিয়েছি, স্বামীর দায়িত্ব একদম 100-100 পালন করব। পরে যদি ক্ষতটার অবস্থা আরও খারাপ হয় তাহলে আমার বিরাট লস হবে। তোমার স্কিন এত মোলায়েম, একটুতে এমন না জানি পুরোতে আমাকে জেল খাটতে হয়। অতর্কিত জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল শ্রেয়া। ঠোঁট জোড়া নড়ে উঠল অল্প স্বল্প, ক্ষীণ। মানে? তুর্যর নির্বিকার নির্লস জবাব, ইঁদুর যদি কামড়ে ক্ষত বিক্ষত করে তুমি সহ্য করতে পারবে বলে মনে হয় না। পরে দোষ পড়বে আমার উপরে। মানুষ বলবে আমি তোমার এ হাল করেছি, কিন্তু মোটেও তোমার ধারে কাছে আসি না আমি। এইটুকুতে এমন অবস্থা, আমি ভাবছি কোনো একদিন তোমাকে ভালোবেসে ফেললে বাচ্চা ডাউনলোড প্রসেস কতটা ভয়ঙ্কর হবে। শ্রেয়া স্তব্ধ। কথার প্যাছে যদি কাউকে কুপকাত করতে হয় তাহলে নিঃসন্দেহ ওর সামনে নিকটস্থ বসা সুঠাম দেহের সুদর্শন পুরুষটা জিতে যাবে। বিছানার চাদর আঁকড়ে ধরে আঁকিপল্লব মিশিয়ে নিল ও। বুঝে ফেলল চক্ষুদয়, ঠোঁট দুটো লজ্জার নার্ভাসনেসের দাপটে কম্পমান। শ্বাস প্রশ্বাস চলছে তীব্র গতিতে ক্ষণে ক্ষণে। কিছুক্ষণের নীরবতার প্রহর কাটে, নিমিষেই শিরা উপশিরায় তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়। অনুভব করে দেহের তাপমাত্রা বেড়েছে, ক্ষত স্থানে নরম উষ্ণ কিছুর গভীর স্পর্শ, অতীব গাঢ়তা। তুলার জ্বলেনি কেন তাহলে? মনে হয়নি তুলার, অন্য কিছুর ছিল। ভাবতে ভাবতেই মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জ্বলে ওঠে, হাত বাড়িয়ে অস্থির হয়ে খামচে ধরল তুর্যর বলিষ্ঠ হাত। জ্বলছে স্যার। তুর্য হাতটা সরিয়ে নিজের অপর হাতে মুষ্টিমেয় করে নিল, ফু দিল কাছে এসে। শ্রেয়া আর নিজেকে শক্ত রাখতে পারছে না, বলল, তাড়াতাড়ি শেষ করুন প্লিজ। বলার সঙ্গে সঙ্গে দ্রুত পদে অয়েন্টমেন্ট লাগিয়ে উঠে দাঁড়ালো তুর্য। শ্রেয়া আঁচলটা উঠাতে গেলে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে উঠল, থাকুক, আমি এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিচ্ছি। কথা মতন কাজটা করে তুর্য দরজা ভিড়িয়ে চলে গেল। এতক্ষণে উপযুক্ত সময় পেল শ্রেয়া ভালো করে নিঃশ্বাস ফেলার। বক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। এত মাদকতা মেশানো কেন তুর্যর চাহনিতে? চুম্বকের ন্যায় আকৃষ্ট করে বারংবার, মুখ ফুটে বেরিয়ে আসতে চায়। আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি স্যার, আমাকে একটাবার আপনার বুকের সাথে মিশিয়ে নেওয়া যায় না? ফাতেমা চৌধুরী লাঠি ভয় দিয়ে রান্নাঘরের কাছে এলেন। রহিমা গুনগুন করছে আর সবজি কাটছে। মেহরিমা এসে পাশে দাঁড়িয়েছে ওনার। আজ সন্ধ্যায় আবার বাড়ি ভর্তি হবে মেহমানে। কাল বৌভাত, তাই ব্যস্ত হাতে রহিমা, ত্রিহা, বাকির কাজের লোকেরা রান্নার আয়োজনে নিমজ্জিত। মেহরিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে মলিন স্বরে বললেন, আম্মা কিছু লাগবে? আমার গরম ভাত। তোমরা কি ভুইলা গেছো এমন সময় আমি ভাত খাই? কই ভাত কই আমার? চেঁচিয়ে বললেন ফাতেমা চৌধুরী। রহিমা ওনার মতন উঁচানো স্বরে বলে, আম্মা, আপনার লাইগা যে ভাত রাঁধছিলাম ওইটা তো তুর্য বাবা লইয়া গেছে।
এখন আবার বসাইছি, কদ্দুর দাঁড়ান। মেহরিমা সন্দিহান দৃষ্টে চেয়ে বলে, এই সময় তো কেউ ভাত খায় না, শুধু আম্মা খায় বলে ওনার জন্য অল্প করে রান্না করা হয়। সবার জন্য দুপুরের দিকে করা হয়, আর তুর্য কখনোই খায় না অসময়। তাহলে রহিমা বলতে চাইছে না, উনি ভালো বুঝছেন মেহরিমা শ্রেয়াকে পছন্দ করে না, তাই কৌশলে এড়িয়ে গিয়ে বলল, আমি জানি না, তুর্য বাবাই কইতে পারবো, আমি অত ঘাটি না। মেহরিমার সন্দেহ হচ্ছে। নাস্তার টেবিলে দেখেছে শ্রেয়া শুধু একটা পরোটার অর্ধেক খেয়েছে, যা বোঝার বুঝে নিলেন উনি। শেষমেশ এই মেয়েটাও তার ছেলেকে সরিয়ে নিচ্ছে, নিজের আঁচলে বেঁধে ফেলেছে। অহমিকা যথেষ্ট ভালো মেয়ে ছিল, কখনোই এমন করতো না। বিষাদে ভরে ওঠে মনটা। শ্রেয়াকে ধরে চর মারতে ইচ্ছে করছে ওনার, কিন্তু তুর্যর জন্য হাত দুটো গুটিয়ে রাখতে হয়। স্বামী ছেলে দুজনকার কেউই ওনার সঙ্গে কথা বলছে না ভালো মতন। কাজের লোকের মাধ্যমে শ্রেয়াকে রুমে ডাকলেন। গোপন কথা চার দেয়ালের বন্দিতেই থাকাই ভালো। মাথায় ঘোমটা টেনে কামরায় পদার্পণ করল শ্রেয়া। মেহরিমা ওকে বসতে পর্যন্ত বললেন না। সোজা সাপটা কঠোর কণ্ঠে প্রশ্ন করল, এক রাতেই বশ করে ফেললে আমার ছেলেকে? শ্রেয়া ভরকালো, তাকালো আগ্রহ নিয়ে। ভেবেছিল আগের সব কিছু ভুলে শাশুড়ির মন জয় করার প্রচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সময় পরিস্থিতির অদল বদলে সে আরও বিষ হয়ে উঠেছে শাশুড়ির নিকট। কণ্ঠে প্রখর নম্রতা বজায় রাখে। কি বলছেন আম্মা? কি বলছি? কোন মুখে এলে আবার? লোভে পড়ে নিশ্চয়। এখন জামাই সুস্থ বলে বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি, আজ বলতে বাধ্য হলাম। ফকিন্নিকে প্রশ্রয় দিলে বুকে লাথি মারে, লুভি মেয়ে একটা। শ্রেয়া নরম অধরে মৃদু হাসি ভিড় জমায়, আলগা করে বলে, আমি কিন্তু এখনো আপনার ছেলেকে দ্বিতীয়বার ফিরে আসার কাহিনীটা বলিনি শাশুড়ি আম্মা, হাতিয়ার হিসেবে রেখে দিলাম। তৎপরে মিহি স্বরে বলল, লোভই বলবেন না, লোভ করলে প্রথমেই থাকতে পারতাম। শুধু একটু ভালো থাকার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখন শুধরাতে চাইলাম, আপনি আমার ভুলের মাত্রাটা আরো বাড়িয়ে দিলেন। আপনার ছেলের সাথে সম্পর্ক কখনো নষ্ট হবে না, কারণ সম্পর্কের মর্মটা আমি বুঝি। মেহরিমা গর্জে উঠলেন, বেরিয়ে যাও রুম থেকে। আচ্ছা। শ্রেয়ার ইচ্ছে করেনি ওইভাবে কথা বলতে, বাধ্য হয়েই বলল। দুর্বল ভেবে কত শত আঘাত করে কথা শোনাচ্ছে ওকে মেহরিমা। অতিরিক্ত ভদ্র হতে গিয়ে অত্যাধিক কষ্ট লিখেছে খাতায়। মধ্যাহ্নের তেজি রূপে বাগানের ফুলের চারার কিছু কিছু পাতা নুইয়ে পড়েছে। শ্রেয়া ব্যস্ত চোখে অবলোকন করছে সেগুলো। পাশে আয়ুষী বকবাক করছে বিরতিহীন। ঘরে একা একা শান্তি লাগছিল না, বিধায় ত্রিহা চাচি ওদের বাগানের দিকটায় হাঁটতে পাঠিয়ে দিল। খোলামেলা পরিবেশে মনের ঘর হতে কিছুটা হলেও মন খারাপেরা বিদায় নেবে। ত্রিহা তখন ওকে দেখেছিল মেহরিমার রুম থেকে বেরোতেই। কি করে যেন মানুষটা শ্রেয়ার মন পড়ে ফেলে। প্রিয় খুবই কপাল গুণে এমন শাশুড়ি পেয়েছেন বলে মনে হয় শ্রেয়ার। হাঁটতে হাঁটতে একটা মুহূর্ত সেই বড় পেয়ারা গাছের নিচে এসে দাঁড়ায় দুজনে। শ্রেয়া উপরের দিকে দৃষ্টি তাক করতেই আয়ুষী উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করে, পেয়ারা খাবে ভাবি? জানো এই গাছের পেয়ারার স্বাদ এত ভালো, না খেলে আফসোস থেকে যাবে। শ্রেয়ার উজ্জ্বল ফর্সা মুখশ্রী চকচক করে উঠল। মুখ ফুটে বলতে পারছিল না এত সময় অবধি, লজ্জায় জড়তা সংকোচে। এখন হেঁটে আসার সুযোগকে পায়ে না ঠেলে আহ্লাদি কণ্ঠে সায় জানায়, বলে, দাঁড়াও, বাসের ব্যবস্থা করি। কথাটা বলে ছুটে গেল আয়ুষী মালিকাকার কাছে। বাস না পেলে ওনাকেই গাছে উঠাবেন চিন্তা করল। নিচের দিকে একটা ডাল ঝুলে আছে, তাতে দুটো পেয়ারা ঝুলছে। পায়ের আঙ্গুল মাটির সাথে ভয় দিয়ে হাত উঁচিয়ে টেনে নিচে নামানো যাবে। ভাবনা অনুযায়ী হাত উপরে তুলে ডালটা টেনে নামাতে লাগে শ্রেয়া। মুহূর্তেই কাকিয়ে ওঠে আকস্মিক ব্যথায়। কণ্ঠনালী গলিয়ে আসে ব্যথা সূচক ধ্বনি। মনে হলো কেউ কোমরের মাংস খামচে ছিঁড়ে ফেলছে। শ্রেয়া ব্যথায় ডালটা ছেড়ে কোমরে ডলতে উদ্যত হয়। তখনই লম্বা বলিষ্ঠ একটা হাত ওর পিছন থেকে ডালটা টেনে ধরে। উপলব্ধি করে শ্রেয়া ওর পিঠ ঠেকে গিয়েছে একদম মানুষটার শক্তপোক্ত প্রশস্ত বক্ষে। কারো বাহুবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে ও। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র ঘাড় জুড়ে। স্পর্শ নিঃশ্বাস সবটাই যেন চেনা। মানুষটার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুমড়িয়ে নাসারন্ধ্রে প্রবেশ করছে। অতি সন্তর্পণে শ্বাস ফেলে নেয় ও। মুহূর্তেই শুরু হয় অন্তঃকরণে অনুভূতিদের বিচরণ। শ্রেয়া মাথা ঘুরিয়ে দেখতে চাইলেও পারে না। ব্যক্তিটা আরও সন্নিকটে চলে আসে।
অপর হাত দিয়ে পেয়ারা দুটো ডাল থেকে মুক্ত করে ছেড়ে দেয়। নিমিষেই শরীরটা শ্রেয়ার পিঠের সঙ্গে আরও একটুখানি মিশিয়ে নিয়ে কানে ফিসফিস করে বলল, তাজ্জব বনে গেল শ্রেয়া। পা দুটো ভূতলে অনড়, কাঁপছে না একটুও, ঘাড় ঘুরিয়ে চাইল না পর্যন্ত। ইতিমধ্যে লজ্জা শরমের অভ্যন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে। তুর্য এখনও ওর গায়ের সাথে মিশে আছে। সহ্য শক্তি শূন্যের কোঠায় চলে আসছে শ্রেয়ার। দেহের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলতে মন স্পৃহা জাগছে। স্পষ্টত শুনতে পাচ্ছে রণঢাকের আওয়াজ। কি সুন্দর বাজছে ভিতরে। প্রিয় মানুষের নিকটে কত অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কাজ করে এ মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম ও। কখনো এতটা কাছে আসা হয়নি। সাক্ষাৎ হওয়ার পর থেকে কখনোই দূরত্ব ঘুচিয়ে নিজ থেকে স্বইচ্ছায় তুর্য মেশেনি ওর কাছাকাছি এসে। পরম আনন্দে সুখে অনুভূতির সংমিশ্রণে অন্তরে অনাবিল শান্তির সমীরণ বয়ে যাচ্ছে বাধাবিহীন। কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করল না। তুর্য সরে গিয়ে বলল, এদিকে ফিরো। শীঘ্রই ঘুরে দাঁড়ালো শ্রেয়া, কোনো প্রকার ভনিতা না করে। তুর্য কপাল কুঁচকে চিরাচরিত কণ্ঠে জিজ্ঞেস করল, বাহিরে এসেছো কার সাথে? আমার সাথে এসেছে ভাইয়া। পিছন থেকে বলে উঠল আয়ুষী। পাশে মালিকাকা দাঁড়িয়ে, তার হাতে বড় লম্বা একটা বাঁশ। তুর্য হাতের পেয়ারা দুটো শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে নিয়ে নেয় সেগুলো। তুর্য মালিকাকার কাছ থেকে বাঁশটা নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনি যান কাকা। অতঃপর নিজেই পেয়ারা পাড়তে শুরু করে। আকস্মিক কিছু একটা মনে পড়তেই ভুরু উঁচিয়ে বলল আয়ুষীর উদ্দেশ্যে, অনুমতি নিয়েছিস তোরা এই গাছের পেয়ারা ছোঁয়ার? আয়ুষী আমতা আমতা করে বলল, বড় আব্বু একবার বলেছে আমরা চাইলেই খেতে পারবো। তুমি তো পেয়ারা পছন্দ করো না, তাই নিউজটা তোমার কান পর্যন্ত পৌঁছায়নি ভাইয়া। এত সহজে বাবা তোদের এই গাছের পেয়ারা খাওয়ার পারমিশন গ্র্যান্টেড করে দিল? হ্যাঁ, অবশ্য দিতেই পারে। যার অতি মহামূল্যবান রেখে যাওয়া জিনিস আগলে রাখার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছে এই সামান্য পেয়ারা গাছ আর কি। শ্রেয়া খেয়াল করলো তুর্যর কণ্ঠে তাচ্ছিল্য উপহাস। একটা পেয়ারা গাছের পেছনে এত রহস্য। এটা কি নুরুল চৌধুরী খুবই প্রিয়? হতেই পারে। নতুবা সকালে অমন করে ঘুরে ঘুরে দেখে ছোট ছোট দীর্ঘশ্বাস কেন ফেলছিল? তুর্য আরও 3টে পেয়ারা আয়ুষীর হাতে ধরিয়ে দিয়ে হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নেয়। তৎপরে হনহন করে ঢুকে যায় সৌন্দর্যে ভরপুর দোতলা বাড়িটার ভেতরে। স্তম্ভিত হয়ে স্থবির অনিমেষ নেত্রে চেয়ে থাকে শ্রেয়া মানুষটার যাওয়ার অবধি। ও বুঝে পায় না এমন কেন এই লেকচারার। মুখের আদলের পরিবর্তন ঘটে ক্ষণে ক্ষণে। এই মেঘ, এই বৃষ্টি, আবার কখনো করা তপ্ত রৌদ্রুর। প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ুষ একমনে টেবিলের সামনে বসে খাতায় কি একটা জহুরি চোখে চেক করছে। হয়তো ভার্সিটির কোনো জরুরি কাগজপত্র হবে। খুব বেশি দিন ছুটি পায়নি সে। 2 দিন বাদে আবার নিয়মিত ক্লাস করতে যেতে হবে। উঁচানো গলায় ডাকলো প্রিয়। 4 চোখ লেকচারের বাইরে যাব আমি। যাও। শীতে সাদা সোজা জবাব আয়ুষের। দৃষ্টি টেবিলের ওপর বিছিয়ে রাখা কাগজেই মগ্ন। প্রিয় ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হলো, মুখে লজ্জা মেখে আওড়ালো, একা একা যেতে পারবো না, কেমন লজ্জা লাগে। তুমি দিয়ে এসো না। নিমিষেই ফিক করে হেসে দিল আয়ুষ। ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, গতরাতে কোথায় ছিল এই লজ্জা? তুমি যদি পারতে আমাকে রক্তাক্ত করেই দম নিতে, কিন্তু আমার শক্তির কাছে পরাজিত হয়ে গেল। কথাগুলো শুনে প্রিয় স্তব্ধ। কানের কাছে তবলা বাজছে যেন। রি করে উঠে সমস্ত কায়া। আঁচল দিয়ে মুখ লুকিয়ে বলে, নির্লজ্জ। সাথে সাথেই আয়ুষের কণ্ঠে নির্লিপ্ততা। অনলি ফর ইউ। পরক্ষণে মুখের আকৃতির বদল হয়। কণ্ঠে জড়তা নিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করব প্রিয়? হ্যাঁ করো না। সম্মতি পেয়ে আয়ুষের নিঃসংকোচন বাক্য, বড় আব্বুর কথায় শ্রেয়া কষ্ট পেয়েছে, ওর সাথে একটু বেশি বেশি থেকো। মেয়েটা তোমার উপর ভরসা করে খুব। ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। শ্রেয়ার হয়ে যখন কথা বলল বেশ ভালো লেগেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে ভাই, কিন্তু এত সহজে সবকিছু ভুলে আপন করার পাত্র না তুর্য ভাই। প্রিয় অত শত ভাবল না, বিলম্ব না করে উত্তেজিত সুরে বলল, আরে তুমি জানো না, তুর্য স্যার একদম আপন করে নিয়েছে শ্রেয়ুকে। আমি তো প্রমাণও দেখেছি, অযথা চিন্তা করো না।
আয়ুষের ভ্রুযুগল ললাট স্পর্শ করে। প্রমাণ? চেহারায় রক্তিম আভা ফুটে ওঠে প্রিয়র, চোখ জোড়া নত হয়, অধর কোণে ঈষৎ স্মিত হাসি। ওই তুমি যেটা আমাকে দিয়েছো আমি সেটা শ্রেয়ার গলার নিচে দেখেছি। নিমিষেই আয়ুষ সজোরে বুকে জড়িয়ে নিল সম্মুখে নত মস্তকে দাঁড়ানো প্রিয়র নরম দেহখানি। প্রিয় প্রচণ্ড বিস্মিত হলো, ধক করে কেঁপে ওঠে, নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে ওর হৃদযন্ত্র। পিঠে হাতের বাঁধন দৃঢ় হতে অত্যাধিক দৃঢ় হয়, হয়তো আয়ুষ ওকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইছে। হাত দুটো বাড়িয়ে প্রিয় চেষ্টা করলো আয়ুষের সুঠাম শরীরটা নিজের দুহাতে বন্দি করার। শ্রেয়ার ব্যাপারটা এমন খোলাখুলি করে বলা উচিত হয়নি, প্রিয় বুঝতে পারল। শত হোক এই ক্ষত সহজে শুকায় না। ও ভালো করে চেনে আয়ুষকে। ওপর থেকে শক্ত খোলসে আবৃত তার নরম মনটা অনায়াসে কোনো কষ্ট ভুলতে পারে না। তাই বলে ওকে ভালোবাসে না এমনটা নয়। পিছুটান সবারই থাকে, খুব কম মানুষ যারা কঠোর হৃদয়ের তারাই পারে সেই পিছুটান ফেলে এগিয়ে যাবার। আবার অনেকে এগিয়ে যায় ঠিক, কিন্তু মনের কোণে থেকে যায় না পাওয়ার অতৃপ্ততার বিষাদ বেদনা। আয়ুষ ওকে বাহুতে বন্দি রেখেই আনন্দিত গলায় বলল, এবার আর কোনো চিন্তা থাকলো না আমাদের। ভালো থাকুক মেয়েটা। প্রিয়কে নিচে না পেয়ে একটা পেয়ারা হাতে রেখে বাকিগুলো আয়ুষীকে দিয়ে দিল। শ্রেয়া বলল, প্রিয়কেও দিও। আয়ুষী মৃদু হেসে জিজ্ঞেস করল, তুমি প্রিয় ভাবিকে অনেক ভালোবাসো তাই না ভাবি? শ্রেয়া নিশ্চুপ, নিস্তব্ধ। মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করলো কতক্ষণ, কয়েক সেকেন্ড, কিন্তু ঠিক উত্তর মিলল না। মিহি কণ্ঠস্বর ওর। ঠিক কতটুকু ভালোবাসি এটা পরিমাপ করা মুশকিল, কারণ আমার এতটুকু আশা অবধি ওর অনেক অবদান। ভালোবাসি বলে শব্দটা কম হয়ে যাবে আয়ুষী। প্রিয় আমার প্রিয় একটা মানুষ। আমার প্রিয়র তালিকায় চাইলেই কেউ যোগ হতে পারে না। মানুষগুলোর দেয়া ভালোবাসা, যত্ন, এগুলোই তাদের আমার প্রিয় নামক তালিকায় যুক্ত করে। আপাতত শুধু দুটো মানুষই হতে পেরেছে। সেই দুজনের আরেকজনকে ভাইয়া? আয়ুষের প্রশ্নে শ্রেয়া নিরুত্তর। বাধ্য হয়ে ও ফের প্রশ্ন করল। ঠোঁট দুটো নড়ে উঠল শ্রেয়ার, অত্যন্ত ক্ষীণ স্বরে বলে, হ্যাঁ। তৎক্ষণাৎ দুজনের কর্ণগোচর হয় কারো গম্ভীর তেজি স্বর। হকচকিয়ে যায় শ্রেয়া। ওপরের দিকে তাকাতেই দেখে তির্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, মুখ কুচকানো, ঠোঁটে ফিসেল হাসি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল শ্রেয়া। তুর্য শুনে ফেলেনি তো? ও সরাসরি ভালোবাসি বলেনি, কখনো বলতেও পারবে না। ভয় করে যদি তুর্য ফিরিয়ে দেয়। এমনিতেই প্রকাশ না করতেই সুদূরে ঠেলে দিয়েছে। এছাড়া শুনলে ওকে কথার মাধ্যমে ব্যবহার করে নাস্তানাবুদ করে ছাড়বে। তুর্য লঘু স্বরে ডাকলো পুনর্বার, উপরে আসো শ্রেয়সী। সোফায় ফাতেমা চৌধুরী ত্রিহা বসেছিল। ওনাদের কানেও পৌঁছালো কণ্ঠস্বর। তাৎক্ষণিক মুখ বাঁকালেন ফাতেমা, বিড়বিড় করে দাঁতের দাঁত চেপে। কালা জাদু জানে এই মাইয়া, জামাই বশ করার। ত্রিহা নরম কণ্ঠে বলল, তুর্য শুনলে রাগ করবে আম্মা। ফাতেমা চৌধুরী চোখ রাঙিয়ে গিয়ে কিছু বলতে চাইলেন। ত্রিহা সোফা ছেড়ে উঠে গেল। এগিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়ানো শ্রেয়ার কাঁধে হাত রেখে বলল, উপরে যাও। মাথা নেড়ে সিঁড়ির প্রত্যেক ধাপ অতিক্রম করে শ্রেয়া তুর্যর কাছাকাছি যায়। স্থির হতে না হতেই হাতের কবজিতে চাপ প্রয়োগ করে রুমে নিয়ে আসে তুর্য। টেনে খাটে বসায়। দরজা লক করে এসে বসল শ্রেয়ার পাশে। চাহনি প্রগড়, তুখর। শ্রেয়া মুখভঙ্গি পুরোপুরি বোঝার আগেই তুর্য হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে বুকে এনে ফেলল শ্রেয়ার কোমল দেহটা। ঘাড়ে মুখ গুজে দিল সঙ্গে সঙ্গে। গভীরভাবে ডুবিয়ে দিল রুক্ষ সূক্ষ্ম ওষ্ঠোদ্ধর। ওষ্ঠযুগলের বারংবার উষ্ণ ছোঁয়ায় শীতল স্রোত নেমে গেল শ্রেয়ার শিরাবে। শিরা উপশিরায় প্রবল অস্থিরতা ছড়িয়ে পড়ল। সইতে না পেরে হাতের আঁজলা মুঠো ভর্তি করে নিল তুর্যের কয়েকটা চুল। খামচে ধরল কঠিনভাবে।